আমরা নিচু ক্লাস থেকেই কি করে হিট কি করে, তাপমাত্রা কি, টেম্পারেচার কি, এগুলো সমস্ত পড়ে এসছি। এই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তা আমরা যে জায়গাটা আজকে একটু আলোচনা প্রথমে শুরু করব সেটা হচ্ছে থার্মোমিটার, অর্থাৎ যেটা দিয়ে আমরা টেম্পারেচার মাপি। টেম্পারেচার যেটা দিয়ে মাপি সেই জিনিসটা কিভাবে কাজ করে এবং সেইটা আর কি কি ধরনের থার্মোমিটার হতে পারে সেইগুলো সম্বন্ধে একটুখানি কোয়ালিটেটিভ ডিসকাশন করব। তোমরা জানো অলরেডি রিলেশন বিটুইন দ্য স্কেলস অফ টেম্পারেচার, যেরকম সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে টেম্পারেচার হচ্ছে C/5 = M-32/9। এই রিলেশনটা অলরেডি জেনে এসছো। কিন্তু যে জায়গাটা তোমরা এখনো ভুল করো সেটা হচ্ছে যে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে যদি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ে সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে কত বাড়বে, তোমরা ওই C/5 = M-32/9 ফর্মুলায় বসিয়ে দাও এবং অবধারিতভাবে সেটি ভুল হয়। আমাকে টেম্পারেচার বৃদ্ধি বা ইনক্রিজ অফ টেম্পারেচার কতটা হয়েছে সেটা বোঝার জন্য আমাকে কিন্তু এই C/5 = M-32/9 এই ফর্মুলায় বসালে হবে না। অ্যাকচুয়ালি এই রিলেশনটা কোথা থেকে আসে তার এসেন্সটা একটুখানি দেখে নেবার আগে আরও একটা জিনিস একটুখানি ঝালিয়ে নিই পুরনো পড়া। সেটা হচ্ছে তোমরা অলরেডি তিনটে টার্মের সংস্পর্শে এসছো। একটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এ থার্মোমিটার, মানে যেটাকে বলা হয় বাংলায় নিম্ন স্থিরাঙ্ক, আপার ফিক্সড পয়েন্ট অফ এ থার্মোমিটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর ফান্ডামেন্টাল ইন্টারভাল বা প্রাথমিক অন্তর। এই তিনটে টার্ম। এবার তোমায় যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এ থার্মোমিটার, স্বাগতা কি বলবে? লোয়ার ফিক্সড পয়েন্ট কাকে বলে? এগুলো নিয়ে 7-এ 8-এ 9-এ 10-এ অল্প স্বল্প পড়েছ, যা তোমার মনে আছে সেই অনুযায়ী বলো। প্রমাণ আমার বায়ুমণ্ডলীয় এক্সাক্ট চাপে ডেফিনেশন দরকার নেই। বরফ যে গলে মানে জল হয় সেই তাপমাত্রাটাকেই থার্মোমিটারের একদম লোয়ার পয়েন্ট, মানে সেটাই হচ্ছে থার্মোমিটারের লোয়ার পয়েন্ট। লোয়ার ফিক্সড পয়েন্ট অর্থাৎ যে নর্মাল প্রেশারে, ঠিকই বলেছো, আন্ডার নর্মাল প্রেশার দ্য টেম্পারেচার অ্যাট হুইচ পিওর আইস মেল্টস, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে, সেই টেম্পারেচারটাকে আমরা থার্মোমিটারের লোয়ার ফিক্সড পয়েন্ট বলি। সেটা যে কোনো থার্মোমিটারই হোক না কেন। তেমনি করে আপার ফিক্সড পয়েন্ট কি, একই রকম স্টাইলে সমান কি হবে? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাকেই থার্মোমিটারের আপার ফিক্সড পয়েন্ট বলে। একটু ভুল হয়ে গেল যে, বিশুদ্ধ জল। আচ্ছা তাও ভুল হয়ে গেল। তুমি বললে যে উষ্ণতায় বিশুদ্ধ জল প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বাষ্পে পরিণত হয় সেটাই হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট, তাই বললে তো? হ্যাঁ স্যার। একটু ভুল হয়ে গেল। কি ভুল? না, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তুমি চান করবার পর যখন গামছা দিয়ে গা মোছো, ভিজে গামছাটা যখন সূর্যের আলোয় মেলে দাও সেটা খানিকটা বাদে শুকিয়ে যায়। তাহলে জল ছিল গামছাতে, খানিকটা বাদে জল নেই, তার মানে বুঝে নিতে হবে যে জলটা ভেপারাইজ করে গেছে। তাহলে কোনো না কোনো সময় তার মানে গামছার টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস হয় কি? মানে ফুটতে থাকে যে উষ্ণতায় জল, ফুটতে ফুটতে বাষ্প পরিণত হয়। ইয়েস, তাহলে উই হ্যাভ টু মেনশন দ্য টার্ম বয়েলিং, তাই তো? হ্যাঁ স্যার। না হলে যে কোনো টেম্পারেচারেই কিন্তু জল ওই যেটাকে বলা হয় লোয়ার লোয়ার বলবো না, যে কোনো টেম্পারেচারেই জল লিকুইড স্টেট থেকে ভেপার স্টেটে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আপার ফিক্সড পয়েন্টের ডেফিনেশনের ক্ষেত্রে আমাকে বলতে হবে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ পিওর ওয়াটার বয়েলস আন্ডার নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেই টেম্পারেচারটাই হচ্ছে আমার আপার ফিক্সড পয়েন্ট অফ এ থার্মোমিটার। অ্যাকচুয়ালি থার্মোমিটারের আপার ফিক্সড পয়েন্ট কথাটা আদৌ ঠিক নয়, কিন্তু আমরা ওইটাই বলে অভ্যস্ত। দ্য টার্ম হুইচ উই শুড ইউজ ইজ
দ্য তোমার দ্য আপার ফিক্সড পয়েন্ট অ্যান্ড লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এ থার্মোমেট্রিক স্কেল, এটাই বলা উচিত। এবং সেলসিয়াস স্কেলে এই আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 100°C এবং ফারেনহাইট স্কেলে 212°F, whereas in whereas the lower fixed point in Celsius scale is 0°C and the lower fixed point in Fahrenheit scale is 32°F। এরপর যে টার্মটায় আসবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টারভাল। স্বাগত, এবার মনে পড়ছে যেগুলো আলোচনা করছি? হ্যাঁ স্যার। ফান্ডামেন্টাল ইন্টারভাল হচ্ছে দ্য ডিফারেন্স অফ টেম্পারেচারস ইন বিটুইন দ্য আপার ফিক্সড পয়েন্ট অ্যান্ড লোয়ার ফিক্সড পয়েন্ট অফ এ থার্মোমিটার or rather thermometric scale। সেলসিয়াস স্কেলে ফান্ডামেন্টাল ইন্টারভাল তাহলে 100°C থেকে 0°C সাবট্রাক্ট করলে যেটা পড়ে থাকে দ্যাট ইজ 100°C। আর ফারেনহাইট স্কেলে 212°F হচ্ছে আপার ফিক্সড পয়েন্ট, 32°F হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। তাহলে 212 থেকে 32 সাবট্রাক্ট করলে আমার হয় 180। তাহলে এই 180°F হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টারভাল ইন ফারেনহাইট স্কেল। অ্যাকচুয়ালি এদের মধ্যে রিলেশনটা কিভাবে আসে সেই জায়গাটায় আমি একটুখানি হিট করতে চাইছি। দেখো, তোমাদের ব্ল্যাকবোর্ডটাকে একটু ক্লিয়ার করতে হবে। ব্ল্যাকবোর্ড ক্লিয়ার হয়ে গেছে এখন? এতক্ষণ তো ব্ল্যাকবোর্ড ক্লিয়ার ছিল না। দেখো, এই হচ্ছে একটা স্কেল। এই স্কেলটা আমি একসঙ্গে তিনটে স্কেল আঁকছি। একটা হচ্ছে মাঝেরটা সেলসিয়াস, উপরেরটা ফারেনহাইট, তলারটা কেলভিন। এইটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। সেলসিয়াস স্কেলে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে এইখানটা হচ্ছে 0°C। এইটি ধরো আপার ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে 100°C। আমরা যেগুলো জানি সেগুলো লিখে রাখি। ফারেনহাইট স্কেলে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 32°F, এটা হচ্ছে 212°F। এইটা কত? এটা হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন। এটা 373 কেলভিন। এইটা এখানে এসে 0 কেলভিন হয়। এইটা এখানে এসে -273°C হয়। এটা কত হয়? 400 সামথিং হয়, আমার ঠিক খেয়াল নেই, কিছু একটা হয়। এইবার আমি জাস্ট উই আর ইন্টারেস্টেড ইন দিস রিজিয়ন অনলি, এইটুকু অংশ আমি ইন্টারেস্টেড। এই অংশটা একটু বড় করে আঁকি। তাহলে বড় করে যদি আঁকি, তাহলে এই মনে করো 0°C, এই মনে করো 100°C, এই মনে করো 273 কেলভিন, এই মনে করো 373 কেলভিন, আর এইখানে হচ্ছে 32°F, এইখানে হচ্ছে 212°F। আমি এবার একটা আননোন টেম্পারেচার, সেই টেম্পারেচারটা বিভিন্ন স্কেলে কত হবে সেটা বার করতে চাইছি। সেই আননোন টেম্পারেচারটা ধরে নিচ্ছি সেলসিয়াস স্কেলে সি দিয়ে রিপ্রেজেন্টেড হবে। আচ্ছা, ফারেনহাইট স্কেলে এফ দিয়ে রিপ্রেজেন্টেড হবে, আর কেলভিন স্কেলে ধরা যাক কে দিয়ে রিপ্রেজেন্টেড হবে। এই তিনটে ফিগার আলাদা আলাদা হবে, বুঝতেই পারছি। এইবার আমি জাস্ট একটা রেশিও বার করব। কীরকম রেশিও? না, আমরা এইটুকু লেন্থটা কতটা মাপবো আর এই এতটা লেন্থ কতটা মাপবো দিয়ে এইটা বাই এইটা প্রথমে ডিভাইডেড বাই এইটা করব প্রত্যেকটা স্কেলের বেলাতেই। এবং বুঝতে পারছো লেন্থগুলো যেহেতু সমান, তাহলে আমি সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো। কীরকম? না, ধরো একটা সহজ জিনিস, আমাদের যে বাড়িতে যে আমরা স্কেল ব্যবহার করি সেই স্কেলের এইটা 0 মার্ক, এইটা ধরো 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5, এটা ধরো 6, এইভাবে 7, 8, এইভাবে তো যায় স্কেলটা। তোমায় যদি বলে এইখান থেকে এই লেন্থটা কত, তুমি কি করে মাপবে? না, তুমি এই লেন্থটাকে কি 5 সেন্টিমিটার বলবে? তা তো বলবে না। এই যে লেন্থটা আমি এঁকেছি, এই লেন্থটাকে 5 সেন্টিমিটার বলবে কি? কি বলবে এই লেন্থটাকে?
5 মাইনাস 2 বলবে, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে এই যে লেন্থটা, এই এখানে 0 থেকে শুরু করলে 5 স্যার? মাইনাস 0 বলতে, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম যে 0 থেকে স্টার্ট করলে তাহলে 5 সেন্টিমিটার হতো। হ্যাঁ, 0 থেকে স্টার্ট করলে 5 মাইনাস 0 বলতে পারতাম, 5 সেন্টিমিটার হ্যাঁ না বলে 5 মাইনাস 0 হ্যাঁ বলতে পারতাম তো। ঠিক একই রকম হ্যাঁ ভাবে স্যার। আমি এইখানে একটা কাজ করছি, আমি তার মানে প্রথমে এই লেন্থটুকু নিচ্ছি, তো এই লেন্থটুকু নিচ্ছি মানে ধরো প্রথমে ফারেনহাইটের জন্য, তাহলে বুঝতেই পারছো এফ ইজ সাচ এ টেম্পারেচার হুইচ ইজ গ্রেটার দেন 32 ডিগ্রি ফারেনহাইট। এফটা তো 32 চেয়ে বড়, কিন্তু 212 থেকে ছোট, তাই তো? তাহলে আমি এই ডিফারেন্সটা কত হবে এই স্কেলে? এফ মাইনাস 32, তাই হবে। আপত্তি আছে না নেই এই গ্যাপটা? হ্যাঁ স্যার। আপত্তি আছে? মানে হ্যাঁ, এটাই ঠিক। আর এবার এফ যদি মাইনাস এই 32। এই এই গোটা লেন্থটা যদি চাই, তাহলে 212 মাইনাস 32, এই হ্যাঁ স্যার। গোটা লেন্থটা মানে তো হচ্ছে, আমি সেটা ভাগ করবো বলেছি, ডিভাইড করবো 212 মাইনাস 32। কি করেছি স্বাগতা, বুঝতে পেরেছো? দিস বাই দিস, অর্থাৎ এইটুকু লেন্থ ডিভাইডেড বাই এইটুকু লেন্থ, তাই লিখেছি তো, হ্যাঁ না না? হ্যাঁ হ্যাঁ স্যার, ইকুয়াল টু, তাহলে বুঝতে পেরেছি। এইটুকু কত হবে গ্যাপ? সি মাইনাস 0 বাই 100 মাইনাস 0। লেখার স্টাইলটা বুঝতে পেরেছো? ইকুয়াল টু, এইটা কত হবে? কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। রিলেশনটা ক্লিয়ার? কেন এরকম লিখলাম? এইটা বাই এইটা মানে এইটুকু বাই এই এতটা, তেমনি করে এইটা বাই এইটা মানে এইটুকু বাই এতটা, তাই জন্য ইকুয়াল টু দিতে পেরেছি। তেমনি করে কেলভিন স্কেলের বেলায় এই এতটা বাই এই এতটা, সেটাও তাই জন্য ইকুয়াল টু দিয়ে লিখতে পেরেছি। ক্লিয়ার আশা করি? হ্যাঁ স্যার। বেশ, মিউট করো। এরপর পুরনো যে সম্পর্ক আমাদের ছিল, আমরা এই দুটোর মধ্যে আগে একটা রিলেশন বার করব, তারপরে এই দুটোর মধ্যে একটা রিলেশন বার করব। তাহলে এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32 করলে 180 হয়, আর এটা সি মাইনাস 0 মানে সি, 100 মাইনাস 0 মানে 100। এবার মনে মনে 20 দিয়ে ডিভাইড করে দাও, এদিকটা কত হবে 9, এদিকটা কত হবে 5, তাহলে সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9। দিস ইজ ইউর নোন রিলেশন, ছোটবেলায় পড়েছিল তো, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার ওই পাশেরটায়, তাহলে সি বাই 100, এটা হচ্ছে সি বাই 100 হয়ে গেছে, আর এখানে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 মানে সেটাও 100, তাহলে 100 100 ক্যান্সেলস আউট, তাহলে সি হচ্ছে কে মাইনাস 273। তাহলে কেলভিন স্কেলে যে কোনো টেম্পারেচার আমরা পাওয়ার জন্য কি করি? সেলসিয়াস স্কেলে টেম্পারেচারের সঙ্গে 273 অ্যাড করি। আমরা ক্লাস 10-এ যা ওই চার্লস ল, বয়েলস ল যে চ্যাপ্টারে বারবার এই কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যে কনভার্সনটা করেছি, সেটা তো আসলে এই রিলেশনটা ওখানে এইভাবে লেখা থাকতো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে আমাকে তার মানে যে কোনো থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্ট যদি বলে দেয়, সেই থার্মোমিটারের যে কোনো টেম্পারেচার যদি মাপতে দেয়, আমরা তাহলে এরকম একটা রিলেশন তৈরি করে নিতে পারবো। অসুবিধা হবে না আশা করি। এই ধরনের দেখবে বেশ কিছু প্রবলেমস দেওয়া আছে। আর যেটা আলোচনা প্রথমে করছিলাম, যে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা টেম্পারেচার সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, ফারেনহাইট স্কেলে কত বাড়লো,
তোমরা C/5 = F-32/9 ওইখানে বসিয়ে দাও, সেটা কিন্তু হয় না, ঠিক হয় না। কেন ঠিক হয় না? ধরা যাক এটাও একটু মুছেই দিই। আমি একটা সহজ উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এইটা হচ্ছে উপরটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল। সরি, এখানে না লিখে এখানে জিরোটা লিখি। এইটা 0°C, এটা 100°C, এটা 32°F, এটা 212°F। তোমায় বললো যে একটা টেম্পারেচার সেলসিয়াস স্কেলে 20°C বেড়েছে। এই যে বৃদ্ধিটা, এই ইনক্রিজ অফ টেম্পারেচারটা 20°C, হোয়াট শুড বি দিস? এইটা কত? এইটা তুমি C/5 দিয়ে কখনোই পাবে না। কেন পাবে না? আমি একটা সহজ উদাহরণ নিই। ধরো আমি ধরে নিচ্ছি আমাদের হিসেবের সুবিধার জন্য এইটা 40°C, এইটা হচ্ছে 60°C। ধরে নিতে আপত্তি নেই নিশ্চয়ই। তাহলে আমি যদি এই C/5 = F-32/9 এই রিলেশনে যদি 40°C বসাই, কত হয়, মানে টেম্পারেচার কত হয়? এইখানে ধরো তোমার সি জায়গাতে আমরা 40 বসালাম, 40/5 = F-32/9। তাহলে এবার 5 দিয়ে এটা 40 মানে 8 হলো, 8 9 72। তাহলে F-32 = 72। তাহলে F হচ্ছে 32 + 72, তার মানে 4 আর 10 104। তার মানে এই টেম্পারেচারটা হচ্ছে 104°F। এই টেম্পারেচারটা পেলাম। এবার 60°C জন্য আবার এই রিলেশনটাই বসাও। তাহলে 60/5 = F-32/9। তাহলে এখানে 5 12 60, তাহলে 12 9 108 = F-32। তার মানে F হচ্ছে 108 + 32, তার মানে হচ্ছে 140 ডিগ্রি। 140 ডিগ্রি, এটাও ডিগ্রিটা লেখা উচিত ছিল সবগুলোতেই। বেশ, 140 ডিগ্রি। তাহলে এই 140 ডিগ্রি মানে হচ্ছে এইটা হচ্ছে আমার 140 ডিগ্রি। তাহলে তুমি যদি 140 থেকে 104 সাবট্রাক্ট করো তবেই এই ডিফারেন্সটা পাবে। সেটা কত? 140 থেকে 104 যদি সাবট্রাক্ট করি, 6 এদিকে হচ্ছে 3, 36। তাহলে এইটা হচ্ছে আমার 36°F। আর তোমরা যেটা ভুল করে করো, এবার সেটা দেখি। সেটা কি করো না, ওই C/5 = F-32/9 বসিয়ে দাও। সেটা বসালে কি দাঁড়ায়? সেটা বসালে C/5 = F-32/9। এইখানে যদি তুমি C এর জায়গায় যদি 20 বসিয়ে দাও, তাহলে 20/5 = F-32/9। তাহলে এবার 5 4s are 20, the 9 4s are 36। তাহলে F-32 হচ্ছে 36। তাহলে F হচ্ছে 32 + 36 মানে হচ্ছে 68, নাকি? তাহলে আমার কত ডিগ্রি ফারেনহাইট বেড়েছে? 36°F বেড়েছে। আর তোমার উত্তর হলো 68°F। তাহলে অবধারিতভাবে ভুল। এই ভুলটা কেন হচ্ছে? এই ভুলটা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা এইখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সেলসিয়াস স্কেলে টেম্পারেচার ফারেনহাইট স্কেলে কত হবে সেটা বার করছি এই ফর্মুলা দিয়ে, বা একটা কোনো নির্দিষ্ট ফারেনহাইট স্কেলে টেম্পারেচার সেলসিয়াস স্কেলে কত হবে সেটা বার করছি এই ফর্মুলা দিয়ে। কিন্তু যদি এরকম ডিফারেন্স বার করতে দেয়, উই শুড ইউজ দিস টাইপ অফ রিলেশন। কীরকম না, অর্থাৎ দেখো এইখানে ফারেনহাইট স্কেলে এটা হচ্ছে 32°F, এটা হচ্ছে 212°F। এটা হচ্ছে তার মানে 0°C, এটা হচ্ছে 100°C। এইখানে তার মানে এখানে কটা ঘর না, এখানে 180 ডিভিশনস। এই 212 212 থেকে 32 সাবট্রাক্ট করলে 180 হয়, আর এখানে হচ্ছে 100 ডিভিশনস। তাহলে আমার রিলেশনটা আলটিমেটলি 100 ডিভিশনস ইন সেলসিয়াস স্কেল equal to 180 divisions in
এফ স্কেল, তাহলে 1 ডিভিশন ইন ডিগ্রি সেলসিয়াস স্কেল সেটা হচ্ছে 180/100 ডিভিশনস ইন ডিগ্রি ফারেনহাইট স্কেল। তার মানে এটা কাটাকুটি করলে 20 দিয়ে 9/5 ডিভিশনস ইন ডিগ্রি ফারেনহাইট স্কেল। তাহলে 1 ডিভিশন মানে 1 ডিভিশন, এই এক একটা ডিভিশনের ভ্যালু সেলসিয়াস স্কেলের, তার মানে 9/5 ডিভিশনস ইন ফারেনহাইট স্কেল। অর্থাৎ আমি এখানে তার মানে এই যে ঘরটা 0 থেকে 100টা ভাগে ভাগ করেছি, ওই এক একটা ঘরের মান হচ্ছে, ভ্যালু হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে মানে 9/5 ইন্টু 20 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। এক ঘর বেড়েছে মানে 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পাওয়া। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে মানে 9/5 ইন্টু 20, 9/5 ইন্টু 20 করো, 9/5 ইন্টু 20 করলে দেখো 36। আমার আগেকার উত্তরের সঙ্গে মিলল? বুঝতে পারা গেল ভুলটা হ্যাঁ কোথায় স্যার। হয়? থার্মোমিটার কিসের ভিত্তিতে তৈরি হ্যাঁ হয়? স্যার। স্বাগতা প্রশ্ন আছে কিছু? থার্মোমিটার তৈরি হওয়ার পিছনে যে প্রিন্সিপালটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চেঞ্জ অফ প্রপার্টিজ অফ সাবস্টেন্স উইথ টেম্পারেচার। বা সহজ কথায় বলতে গেলে যে যে প্রপার্টিগুলো টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে রেগুলারলি বাড়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেটে বাড়তে থাকে, হঠাৎ করে বেশি হঠাৎ করে কম এরকম না হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা এই থার্মোমিটার তৈরি করতে পারি সেই প্রপার্টিগুলো নিয়ে। কীরকম না, মার্কারি থার্মোমিটার যেটা তৈরি করে সেটা তো সহজ কথায় বলতে গেলে তোমার ওই কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ এ লিকুইড যেটা, সেইটার উপর নির্ভর করে। অর্থাৎ মার্কারির একটা কোএফিশিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন আছে, অর্থাৎ মার্কারি সোয়েলস আপ বাই অ্যাবজর্বিং হিট, এবং তার মানে তার যত টেম্পারেচার বাড়ে তার ভলিউম বেড়ে যায়, এবং সেই ভলিউম বৃদ্ধিটা ওই তোমার যে ভেতরে যে এয়ার স্পেসটা আছে সেই এয়ার স্পেসের ভলিউম বৃদ্ধির থেকে যথেষ্ট বেশি। ফলে আমরা ধরে নিচ্ছি মার্কারির বৃদ্ধিটা কেবলমাত্র আমাদের টেম্পারেচার বৃদ্ধির জন্যই হয়, মার্কারির যে ভলিউম ইনক্রিজটা সেটা এই কারণেই হয়, এবং সেইটাকে আমরা একটা স্কেলে কনভার্ট করি। অর্থাৎ থার্মোমিটার তৈরি করার পর সেটাকে প্রথমে বরফ জলে ডোবানো হয় নর্মাল প্রেশারে, যেখানে থার্মোমিটারটা স্টে করে সেখানে একটা দাগ দিয়ে দেওয়া হয়। আর তারপরে হিপসোমিটার বলে একটা যন্ত্র আছে যেখানে বয়েলিং ওয়াটার থাকে, বয়েলিং ওয়াটার অ্যাট নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেইখানে রাখবার পর থার্মোমিটারের মার্কারিটা ইনক্রিজ করতে করতে, অর্থাৎ ভলিউম ইনক্রিজ করতে করতে যেখানে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে স্টেডি হয়, সেইখানে একটা দাগ দিয়ে দেওয়া হয়। তার মানে ওই আপার ফিক্স পয়েন্ট এবং লোয়ার ফিক্স পয়েন্ট মার্কড হয়ে গেল। এবার মাঝের অংশটা 100 ইকুয়াল ডিভিশনসে ভাগ করে দেওয়া হয়, অ্যাজিউমিং দ্যাট মার্কারি যে ভলিউম ইনক্রিজটা সেটা ইউনিফর্ম থ্রু আউট দিস রেঞ্জ। অর্থাৎ 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মার্কারির ভলিউম ইনক্রিজটা লিনিয়ারলি হয়, অর্থাৎ প্রতি ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজে একই পরিমাণ তার ওই আমাদের যে মার্কারি কলাম যেটা তার লেন্থটা একই পরিমাণ বাড়ে। এটা আমরা ধরে নিই বা অ্যাজিউম করে নিলেও খুব অসুবিধা হয় না। এইরকম আরও অনেক প্রপার্টিকে কাজে লাগিয়ে কিন্তু থার্মোমিটার তৈরি হয়। এটা তো একটা গেল ভলিউম ইনক্রিজ। লেন্থ ইনক্রিজ দিয়েও থার্মোমিটার বানানো যেতে পারে, যদিও সেটা সেন্সিটিভিটি খুব কম হবে। বুঝতেই পারছো, সামান্য 10-15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ হলে লেন্থের পরিবর্তন হয় না তা নয়, লেন্থ তো চেঞ্জ হয়, কিন্তু সেই লেন্থের চেঞ্জটা এতটাই কম সেটা মেজারেবল হয় না। সেটা খুব মানে মাপনযোগ্য তো হতে হবে, আমার মাপতে সুবিধা হবে এরকম করতে হয়। আচ্ছা, তোমাদের এখন দেখবে ওই এছাড়াও আরও অনেক প্রপার্টিকে আমরা ব্যবহার করি, যেমন ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স থার্মোমিটার বলে এক ধরনের থার্মোমিটার আছে, প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, যা দিয়ে আরও হাই টেম্পারেচার মাপা যায়। আমাদের গ্র্যাজুয়েশনে অনার্সে একটা এক্সপেরিমেন্ট ছিল, ডিটারমিনেশন অফ বয়েলিং পয়েন্ট অফ লিকুইড অ্যানিলিন। অ্যানিলিন বলে একটা লিকুইড, পরবর্তীকালে হয়তো পড়বে, নাম শুনবে, তার বয়েলিং পয়েন্ট ডিটারমাইন করা উইথ দ্য হেল্প অফ প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। এই প্ল্যাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার তোমরা ক্লাস 10-এই পড়েছো যে
টেম্পারেচার চেঞ্জ হলে কোনো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স পাল্টে যায়। প্ল্যাটিনামও একটা কন্ডাক্টর, তার রেজিস্ট্যান্সও পাল্টে যায়। তাহলে আমরা 0°C টেম্পারেচারে কত রেজিস্ট্যান্স সেটা আগে মেপে নিই, বরফের মধ্যে থার্মোমিটারটাকে রেখে, বয়লিং ওয়াটারের মধ্যে রেখে তার রেজিস্ট্যান্স মেপে নিই। ফলে ওর একটা ক্যালিব্রেশন হয়ে যায় থার্মোমিটারটার, অর্থাৎ কত °C টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কতটা ইনক্রিজ করছে, দ্যাট ইজ কল্ড ক্যালিব্রেশন। তারপরে একটা আননোন টেম্পারেচারে তুমি রাখলে, সেই আননোন টেম্পারেচারে যে রেজিস্ট্যান্সটা হলো মেপে নিলে। এবার তার মানে তুমি তো জানো যে 1°C মানে এত, মানে সহজ কথায় বলতে গেলে এক, ধরা যাক 1°C টেম্পারেচার ইনক্রিজ করলে আমার রেজিস্ট্যান্স এতটা চেঞ্জ হয়, তাহলে আমার ওইখানে রেজিস্ট্যান্স মানে এতটা বেড়েছে, তার মানে কতটা, তার মানে রেজিস্ট্যান্স বেড়েছে সেটা যদি আমি মেপে ফেলতে পারি, তাহলে আমরা ন্যাচারালি কি মেপে ফেলতে পারবো না, ওই জায়গাকার টেম্পারেচার কত রিভার্স প্রসেসে। এবং সেগুলো একটু হাই টেম্পারেচারের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এছাড়া আরেক ধরনের থার্মোমিটার হয়, সেটাকে বলা হয় থার্মোকাপল থার্মোমিটার। থার্মোকাপল থার্মোমিটার তোমরা নাম শোনোনি, সেটা ক্লাস টেনে নয়, ক্লাস 12-এ যখন ইলেকট্রিসিটি পড়বে সেই সময় সামান্য আমি যদি পড়াই তোমাদের, তখন আমি উল্লেখ করব। আগে সিলেবাসেই ছিল, এখন সিলেবাস থেকে ভাগিয়ে দিয়েছে। সেখানে একটা বিশেষ পদ্ধতিতে টেম্পারেচার মাপা হয়, আমি জটিলতায় ঢুকছি না এই মুহূর্তে, সেগুলো যখন আসবে তখন দেখা যাবে। এছাড়া গ্যাস থার্মোমিটার হয়। গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে একটা তোমার সহজ কথায় বলতে গেলে একটা জায়গায় ধরো একটা রিটোর্ট, মানে বাংলায় বলা হয় বকযন্ত্র, একটা কাঁচের এরকম স্ফেরিক্যাল একটা তোমার কন্টেনার, তার একটা দিকে একটা নল বেরিয়ে এসছে, সেই নলটা তোমার থেকে কতটা গ্যাস রইল, কতটা গ্যাস বেরিয়ে গেল, এইটা মেপে, মানে গরম করে হলে কতটা গ্যাস বেরিয়ে গেল, এইভাবে এই একটা কম্পারেটিভ নেস থেকে আমরা টেম্পারেচার মাপতে পারি কোনো একটা জিনিসের। অর্থাৎ সহজ কথায় থার্মোমিটার তৈরি করা যায় সেই সমস্ত মেটেরিয়াল দিয়ে যাদের ক্ষেত্রে কিনা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কোনো একটি প্রপার্টি যথেষ্ট মেজারেবল হয় আমাদের কাছে, অর্থাৎ আমরা সহজে মাপতে পারি, এবং তার সঙ্গে সেই ইউনিফর্মিটিটা যেন বজায় থাকে, অর্থাৎ এই টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে ওই প্রপার্টিটা যে চেঞ্জ হচ্ছে সেটা যেন ইউনিফর্ম হয়, সেটা যেন নন ইউনিফর্ম না হয়ে যায়, তাহলে কিন্তু অসুবিধা হবে ক্যালিব্রেশনে। আর এটা তো গেল। এছাড়া রেডিয়েশন পাইরোমিটার বলে এক ধরনের যন্ত্র হয়, বোলোমিটার বলে সেই যন্ত্রটাকে। রেডিয়েশন পাইরোমিটারেরই একটা পার্টিকুলার যন্ত্র হচ্ছে বোলোমিটার, যেটা দিয়ে সূর্যের তাপমাত্রা মাপা যায়, সেটা রেডিয়েশনটাকে ক্যাপচার করতে পারে। তার প্রিন্সিপালগুলো আমার আপাতত এক্ষুনি না জানলেও চলবে, কীভাবে মাপা হয়, আমি শুধু নামগুলো শুনিয়ে রাখছি। এই গেল তোমাদের থার্মোমেট্রি। তোমাদের এখান থেকে কিছু অঙ্ক আসতে পারে। কীরকম অঙ্ক না, তোমাকে একটা ফল্টি থার্মোমিটার দেবে, সেই ফল্টি থার্মোমিটারটা এই টেম্পারেচার মাপছে, আসল টেম্পারেচার কত, এরকম ধরনের অঙ্ক দেবে। এবং সেখানে আমি যেরকমভাবে রিলেশন বার করলাম, ওই যে ফল্টি থার্মোমিটারের জন্য একটা ফান্ডামেন্টাল ইন্টারভাল, মানে C/5 = F-32/9, ওই যে রিলেশনটা লিখলাম, অর্থাৎ C-100/100 - 0 = F-32/212 - 32, এইভাবে যে রিলেশন লিখলাম, ওইভাবে ফল্টি থার্মোমিটারের জন্য একটা রিলেশন লিখবে, লিখে সেলসিয়াস স্কেলের সঙ্গে ইকুয়েট করে দেবে, দিয়ে দেখবে উত্তর বেরিয়ে যাচ্ছে। এরকম ধরনের প্রশ্ন আসে, অঙ্ক আসে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে, খুব কঠিন কিছু নয়। এরপরে যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়ে এসছো, সেটা হচ্ছে থার্মাল এক্সপ্যানশন অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। থার্মাল এক্সপ্যানশন অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসের মধ্যে সেই আলফা, বিটা, গামা, এই তিনটে প্যারামিটার ছিল। আলফাটাকে বলতো কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডস, বিটাটাকে বলতো কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন অফ সলিডস, আর গামাকে বলতো কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিডস। এবং এদের মধ্যে সেই রিলেশন ছিল আলফা = β/2 = γ/3। আর ফাইনাল লেন্থ আর ইনিশিয়াল লেন্থের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কীরকম ছিল না, L1 যদি ফাইনাল লেন্থ হয়, L2 যদি L1 যদি ইনিশিয়াল লেন্থ হয়, L2 যদি ফাইনাল লেন্থ হয়, তাহলে L2 = L1 × 1 + α_t। তেমনি ইনিশিয়াল সারফেস এরিয়া যদি S1 হয়, ফাইনাল সারফেস এরিয়া যদি S2 হয়, তাদের মধ্যে রিলেশন ছিল S2 = S1 1 + βT। এরকম ধরনের রিলেশন পড়ে এসছো আমি জানি।
এবং এদের মধ্যে রিলেশন যে ইন্টার রিলেশন যেটা আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গামা বাই থ্রি, সেটাও প্রমাণ করে দেখিয়েছিলাম। সেগুলোতে আর আসবো না, সেগুলো দরকার হলে যদি ভুলে গিয়ে থাকো ইউ জাস্ট ওপেন ইউর ক্লাস 10 বুক অ্যান্ড রিভাইজ। তোমাদের এই বইতেও দেখবে করে দেওয়া আছে, ক্লাস 11-এর বইতেও করে দেওয়া আছে, অসুবিধে নেই। 11-এর বইটা ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়ো, এই কদিন সমস্ত জায়গা ক্লিয়ার হয়ে যাবে। আর লিকুইড এক্সপেনশনের ক্ষেত্রে দুটো জিনিস বলার ছিল। লিকুইড এক্সপেনশন দু রকমের হয়, একটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট, শুধু অ্যাপারেন্ট এক্সপেনশন অফ লিকুইড, একটা হচ্ছে রিয়েল এক্সপেনশন অফ লিকুইড। অ্যাপারেন্ট এক্সপেনশনটা যখন কনসিডার করা হয়, অর্থাৎ আমরা যদি কোনো লিকুইডের এক্সপেনশনটা কন্টেনারের এক্সপেনশনকে কনসিডার না করে করি, সেই ধরনের লিকুইড এক্সপেনশনকে আমরা অ্যাপারেন্ট এক্সপেনশন বলি। আর যদি কন্টেনারের এক্সপেনশন কনসিডার করি, সেক্ষেত্রে রিয়েল এক্সপেনশন পাওয়া যায়। এবং সেখানেও সেই যে রিলেশনটা আসে, কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপেনশন, কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপেনশন আর কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ দ্য কন্টেনার, এদের মধ্যে কি রিলেশন ছিল না, কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপেনশন ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপেনশন প্লাস কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ দ্য কন্টেনার। তার মানে গামা আর, যেটা কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপেনশন সেটা গামা আর বলা হতো, গামা আর ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপেনশন গামা এ প্লাস কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন অফ দ্য কন্টেনার, সেটাকে বলা হতো গামা জি। তাহলে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি, এই রিলেশন ছিল, এবং সেটাও প্রমাণ করেই দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আসছে। এই জায়গাগুলো তোমাদের কিছু প্রবলেমস আছে, প্রবলেমসগুলো করতে পারলে আরও কনসেপশন পরিষ্কার হবে। ভলিউম এক্সপেনশনের বেলায় তো বলার কিছু নেই, চার্লস ল বয়েলস ল খুব ভালো করে করেছো, তার অনেক প্রবলেমসও সলভ করেছো। চার্লস ল বয়েলস লর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আছে অবশ্য, প্রেশার চেঞ্জ উইথ টেম্পারেচার, সেটাও পড়েছিলে। শুধু ভলিউম যে চেঞ্জ হয় তা নয়, গ্যাসের বেলায় প্রেশারটাও চেঞ্জ হয় যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয়, এবং এদের মধ্যে রিলেশন কি, এখান থেকে অ্যাবসলিউট জিরোর কনসেপ্ট কি, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের ক্লাস 11-এ প্রমাণ করতে দেবে না, কারণ তারা ধরেই নেবে যে তোমরা এগুলো অলরেডি ক্লাস 10-এ শিখে এসছো, ইউ নো এভরিথিং। তোমাদের যেটা দেবে প্রবলেম দেবে, তোমাদের প্রবলেম কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রবলেম প্র্যাকটিস করতে করতে দেখবে অনেক ধরনের সমস্যা আসছে, এই সমস্যাগুলো আস্তে আস্তে যত করতে পারবে, এড়াতে পারবে, মানে ওভারকাম করতে পারবে, তত দেখবে ইউ হ্যাভ এ গুড গ্রাস্প ওভার দিস সাবজেক্ট। আচ্ছা, এটা তো গেল তোমার এক্সপেনশনটা। এরপরে আছে ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি ক্লাস 7-এও পড়েছো। ক্যালোরিমেট্রিটা কি, সহজ কথায় বলতে গেলে এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলার অ্যাপ্লিকেশন। এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলা ছোটোবেলা থেকে পড়ছো, এবং সেটা কি না, হিট গেইনড আর হিট লস্ট। অর্থাৎ যখন একটা হটার বডি একটা কোল্ডার বডির কন্ট্যাক্টে রাখা হয়, দ্য হটার বডি লুজেস হিট অ্যান্ড দ্য কোল্ডার বডি গেইনস হিট। কতটা হিট গেইন করলো আর কতটা হিট লুজ করলো, এম হচ্ছে মাস, এস হচ্ছে স্পেসিফিক অফ দ্য সাবস্টেন্স বাই হুইচ দ্য বডি ইজ মেড, আর টিটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। মাইন্ড দিস, টেম্পারেচার নয় কিন্তু। অর্থাৎ হটার বডি আর কোল্ডার বডি আমি সংস্পর্শে নিয়ে এলাম, তারপরে কিছুক্ষণ রাখার পর তাদের ফাইনাল টেম্পারেচার যদি T°C হয়, তাহলে হটার বডি টেম্পারেচার যদি T1 থাকে আগে, কোল্ডার বডি টেম্পারেচার যদি T2 থাকে আগে, তাহলে নিশ্চয়ই T ইজ লেস দ্যান T1। হটার বডি আস্তে আস্তে ঠান্ডা হবে, তাহলে টিটা নিশ্চয়ই, ফাইনাল টেম্পারেচারটা নিশ্চয়ই T1-এর থেকে কম হবে। তাহলে এই লাস্টে এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলা, আর এই টিটা আসলে কিন্তু T1 minus T, that means the temperature difference, অর্থাৎ the difference of temperature between the final state and initial state। ঠিক তেমনি করে ও যতটা হিট লস করবে হটার বডি, তাহলে হিট গেইন কে করবে না, কোল্ডার বডি করবে। সেক্ষেত্রেও কিন্তু T2 ছিল যদি ইনিশিয়াল টেম্পারেচার T2 থেকে থাকে, তাহলে ফাইনাল টেম্পারেচার হলো T, তাহলে টিটা এখানে T2-র চেয়ে বড়, কোল্ডার বডিটা আস্তে আস্তে গরম হয়েছে, তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কত, T minus T2। তাহলে আমরা এখানে এইচ ইকুয়াল টু এমএসটি ফর্মুলায় লিখতে পারবো এম ইন্টু এস ইন্টু টি মাইনাস টি টু। ওর বেলায় যেমন T1 মাইনাস টি লিখেছিলাম, এখানে T মাইনাস টি টু লিখতে পারবো। এইভাবে আমরা অঙ্ক কষতে পারবো, এবং আমরা ধরে নেব প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি স্টেটস দ্যাট নো হিট ইজ লস্ট অর গেইন ফ্রম দ্য এনভায়রনমেন্ট, এবং ওই যে মেটেরিয়াল দুটো মেশানো হচ্ছে তারা পরস্পরের সঙ্গে কোনো কেমিক্যাল রিয়াকশন করে না, তাদের ডিজলভ হয় না, ইত্যাদি ইত্যাদি। এই শর্তগুলো পূরণ হচ্ছে, এইগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো।
কঠিন কিছুই নয়, ইকুয়েশন আসবে, ইকুয়েশনটা সলভ করতে হবে, করবে, খুব কঠিন নয়, উদাহরণ আছে প্রচুর বইতে করা, দেখে নেবে যদি খুব অসুবিধায় পড়ো, বাট ইট ইজ নট সো ডিফিকাল্ট। আর পরে রইল যে জায়গাটা, সেটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট তো সেটাও নিচু ক্লাসে পড়া জিনিস, যে তোমার যখন কোনো একটা সাবস্টেন্সকে তার বয়লিং পয়েন্টে বা মেল্টিং পয়েন্টে রাখা হয়, সে তাকে যদি হিট দেওয়া হচ্ছে, ধরো আমি মেল্টিং পয়েন্টে বরফকে রেখেছি, বরফকে হিট দেওয়া হচ্ছে, তার টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, বাট দ্য স্টেট চেঞ্জেস, স্টেট চেঞ্জেস, দ্য আইস কনভার্টস ইন্টু ওয়াটার। এই অবস্থায় তার টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না, তাহলে এই যে হিটটা দিচ্ছি সেটা কোথায় ভ্যানিশ করে না, দ্যাট হিট ইজ অ্যাবজর্বড অ্যাজ লেটেন্ট হিট। লেটেন্ট হিট তোমরা পড়েছো, লেটেন্ট হিট কাকে বলে? ইট ইজ দ্য হিট অ্যাবজর্বড বাই ইউনিট মাস অফ এ বডি টু কনভার্ট ইট স্টেট, অর্থাৎ টু চেঞ্জ ইট স্টেট, কিপিং দ্য টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট অটোমেটিক্যালি থাকে। তুমি তার মানে ধরো 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে তোমার যদি 80 ক্যালোরি তাপ লাগে, তাহলে টোটাল হিট রিকোয়ার্ড তোমার, যদি আমি একটা 1 কেজি বরফের টুকরো দিই, তাহলে তোমার নিশ্চয়ই 80 ইন্টু 1000, দ্যাট ইজ 80,000 ক্যালোরি তোমার হিট দরকার হবে। অর্থাৎ এই যে 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে এই যে পার গ্রাম কতটা আছে, তার মানে এই লেটেন্ট হিটের ডেফিনেশনে আমরা উই আর অলওয়েজ ডিফাইনিং দ্যাট কোয়ান্টিটি ইন রেসপেক্ট অফ ইউনিট মাস। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে 1 গ্রাম বরফের বেলায় 80 ক্যালোরি তাপ দরকার। তাহলে আমি এবার তোমাকে যদি একটা আননোন কোয়ান্টিটি অফ হিট দিয়ে দিই, বা আননোন কোয়ান্টিটি অফ সাবস্টেন্স দিয়ে দিই, তাহলে কতটা হিট দিতে হবে এখান থেকে আমরা হিসাব করে নিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে, অঙ্কর ক্ষেত্রে দেখবে ওই চেঞ্জ অফ স্টেট এবং ক্যালোরিমেট্রি, এই দুটো পার্টকে কম্বাইন করে একসঙ্গে অঙ্কগুলো দেওয়া আছে, যাতে একটুখানি কঠিন হয়। কিন্তু কঠিন কিছুই নয়, তোমরা তো এখন বড় হয়ে গেছো, এখন ম্যাচুরিটি বেশি, এখন এগুলো সলভ করতে পারবে, অসুবিধে কিছু নেই, জাস্ট ট্রাই ইট। এই হচ্ছে তোমাদের সিলেবাস, মানে চেঞ্জ অফ স্টেট পর্যন্ত। তারপরে ট্রান্সমিশন অফ হিটটা আমায় আরেকবার পড়নি তা নয়, সংক্ষেপে পড়েছো, ট্রান্সমিশন অফ হিটটা আরেকবার পড়াতে হবে, বিকজ ইট হ্যাজ সাম ক্যালকুলেশনস পার্ট। আর তাছাড়া হাইগ্রোমেট্রিটা একটু পড়াতে হবে, যেটা 11-এ অনেকটাই নতুন। এই হাইগ্রোমেট্রি, ট্রান্সমিশন অফ হিট পড়ানোর পর আমরা হিটের আর দুটো চ্যাপ্টার আছে, যেটা একদমই নতুন, কোনোদিনই পড়োনি। হাইগ্রোমেট্রিটা তবু দু একটা টার্ম পড়েছো, যেমন ধরো ডিউ পয়েন্ট, রিলেটিভ হিউমিডিটি, এই টার্মগুলো জানো তো। এখন হচ্ছে সেই টার্মগুলো দিয়ে অঙ্ক করতে হবে, সেই অঙ্ক কষার জন্য কিছু ফর্মুলেশনস শিখতে হবে, সেই ফর্মুলেশনগুলো শিখে ফেলবো। আর 2 নম্বর হচ্ছে এরপরে এইগুলো শেষ হয়ে গেলে আমরা ওই যেটাকে বলা হয় থার্মোডায়নামিক্স, থার্মোডায়নামিক্স, কাইনেটিক থিওরি, কাইনেটিক থিওরি পস্টুলেটগুলো একটু একটু পড়ে এসছো ক্লাস 10-এ, বাট নট সো রিগোরাসলি, খুব বেশি করে পড়োনি। কাইনেটিক থিওরি ক্যালকুলেশন আছে, থার্মোডায়নামিক্সের ক্যালকুলেশন আছে, তার অ্যাপ্লিকেশনস আছে, সেইগুলো একটু পড়তে হবে।